আজরাইল আমার ঘরে ঘুরতেছে, তোমারে না দেখে আমি কেমনে মরি কও তো? এইসব বলবেন না আম্মা, আমার মা নেই, আপনি আমার মা। ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন, এখন আমি শান্তিতে মরতে পারুম, তোমারে আমার অনেক কথা কওনের আছে। পদ্মজা ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, আপনার ছেলের সম্পর্কে আমি সব জানি আম্মা, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। ফরিনার ঘৃণায় কপাল কুঁচকে ফেললেন, বললেন, বাবু আমার গর্বরে কলঙ্কিত করছে। আপনি উত্তেজিত হবেন না আম্মা, আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই, আমারে মাফ করে দাও। তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাগা নষ্ট হয়ে গেছে। ও মা, ওরা তোমারে মারছে? না আম্মা, আমার কেউ মারেনি, আপনি শান্ত হন, আমি চলে এসেছি, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার আর কষ্ট হবে না। ফরিনা চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বললেন, আমি যদি মইরা যাই, তুমি বাবুর বাপের মাথাটা কাইটটা আমার কবরে রাইখাইবা, আমার আদেশ এইটা, তাইলে আমার শান্তি পাইব। ফরিনা ছটফট করছেন, শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে, রাগে শরীর কাঁপছে, বিছানায় দুর্গন্ধ, চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে। পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য, বলে, আম্মা শান্ত হন, আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন, সবার শাস্তি হবে, হতেই হবে। শহুরের বাচ্চা আমার সাথে কি করছে আমি তোমার কইতে চাই, তুমি শুনো আমার কথা। সব শুনবো আম্মা, সব শুনবো। লতিফা বাবু বলল, খাবার নাকি খাচ্ছেন না, এখন খাবেন, ওষুধ খাবেন, ঘুমাবেন, তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন। আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কাঁপছেন আপনি, শান্ত হন। ফরিনা আবল তাবল বলতেই থাকেন, মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। আমি পদ্মজার দ্বিতীয় ভাগ। আজকে শুনবেন ষষ্ঠ পর্ব। যারা এখনো বাকি পর্বগুলো শোনেননি, অনুরোধ থাকবে বাকি পর্বগুলো শুনে আসার জন্যে। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে এই পর্বটি শুরু করার আগে গত পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে আপনারা যা শুনেছেন একটু মনে করিয়ে দেই। পদ্মজা আমিরের পাতাল ঘরে বন্দী হয়, অন্যদিকে পূর্ণা আর মৃদুল মেলায় ঘুরতে যায়। সেখানে নদীর পাড়ে অন্ধকারে আমিরের নির্দেশে একটি মেয়েকে কিডন্যাপ করতে গেলে হঠাৎ পূর্ণার হাতের টর্চ লাইটের উজ্জ্বল আলোয় আমির বুঝতে পারে তার লোক পদ্মজার কলিজার টুকরা নয়নের মণি ছোট বোন পূর্ণাকে টার্গেট করেছে। এদিকে পদ্মজা সেই বন্দিশালা পাতাল ঘরের বন্দি মেয়েদের নিয়ে সেখান থেকে পালাতে গিয়ে শেষমেশ একটুর জন্য আমির হাওলাদার ও তার লোকজনের হাতে ধরা পড়ে যায়। তারপর কি হলো জানতে অবশ্যই শুনতে হবে এই পর্বটি। তাহলে শুরু করা যাক। সকালের ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি। কাঠের দুইতলা বাড়ির উঠানে শুটিং দলের সবাই বসে আছে। হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীত সবাইকে কাবু করে ফেলেছে। সবার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। শাকিল নামে একটা ছেলে উঠানের মাঝে আগুন ধরালো। লিখন আগুন থেকে তাপ নেয়। তীব্র ঠান্ডার জন্য শুটিং এগোচ্ছে না, বারবার পিছিয়ে যাচ্ছে। সূর্য যখন আকাশে উদিত হয়, মৃদুলের দেখা মিলে। সে লিখনের সাথে করমর্দন করে বলল, কেমন আছো ভাই? লিখন হেসে বলল, ভালো। এই শাকিল, একটা চেয়ার দিয়ে যাও। শাকিল চেয়ার দিয়ে যায়। মৃদুল বসল। দুজন বড়ই গাছের নিচে বসে আছে। সেখান থেকে অলন্দপুরের বড় সড়ক দেখা যায়। লিখন বলল, তারপর কেমন আছো? জি ভাই, ভালো আছি। একটা দরকারে আইছি ভাই। লিখন মৃদুলের দিকে মুখ করে বসল। মৃদুল লজ্জা পাচ্ছে। লিখন বলল, পূর্ণার ব্যাপারে কিছু? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে।
সত্যি সে লজ্জা পাচ্ছে। ঘাড় ম্যাসাজ করতে করতে বলল, পূর্ণারে কেমনে কি বলতাম বুঝতাছি না, একটু বইলা দাও। লিখন সশব্দে হাসল। মৃদুলের সাথে যতবার তার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য। মৃদুল বলল, আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বুঝো। আমির ভাইয়ের ডর লাগে তাই তোমার কাছে আইছি। লিখন বলল, এটা কোনো ব্যাপার? তারপর দূরের পথে চেয়ে বলল, আমার একটা ইচ্ছে ছিল, শীতের জ্যোৎস্নায় নৌকা নিয়ে মাছ নদীতে যাব। নৌকায় আমি থাকব, আর আমি যাকে ভালোবাসি সে থাকবে। চারিদিকে জ্যোৎস্না টুপটুপ করে পড়বে। সে সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব, মনের সব অনুভূতি জানাবো। কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি। তুমি চেষ্টা করতে পারো। লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয়। সে প্রফুল্লিত হয়ে বলল, সুন্দর বলছো ভাই। তারপরে মুখ গুমট করে বলল, কিন্তু এখন তো জ্যোৎস্না নাই। শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত, আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে। নায়িকারে ভালোবাসার কথা বলবেন নাকি? না, নায়িকা মারা যাবে। মৃদুল উঠানের দিকে তাকিয়ে বলল, ভাই, নায়িকা কোনটা? লিখন আঙ্গুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল, নীল শাল পরা মেয়েটা। মৃদুল মেয়েটাকে দেখে বলল, এ তো আসমানের পরী। লিখন হাসল, বলল, পূর্ণার সামনে এই কথা বলিও না। দুজন একসাথে হাসল, আরও অনেক কথা বলল। মৃদুল কথার ফাঁকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলেছে সে মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছিল, দৃষ্টি অন্য রকম। মৃদুল লিখনকে বলল, ভাই, নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে। লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয়। লিখন মৃদুলকে বলল, আর ওদিকে তাকিও না, তোমার ধারণা সত্যি। মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে, আগ্রহ নিয়ে বলে, ওনার নাম কি? ফারহিন ত্রিধা। মাশাল্লাহ, নামের মতোই সুন্দর, তোমার সাথে কিন্তু মানাবে। লিখন স্মিত হেসে বলল, মানায় তো কতজনের সাথে, আমরা কি সবাইকে পাই? মৃদুল না সূচক মাথা নাড়াল। লিখন বলল, ত্রিধা ছেলে মানুষ, নতুন এসেছে মিডিয়া জগতে। শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে। আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজে জায়গা করে নিবে, এটা কি ছেলে মানুষই ভাবনা নয়? লিখন হাসল মৃদুলও। লিখন বলল, আমরা জীবনে অনেক কিছু চাই, সব কিন্তু পাই না, এটা সম্ভবও নয়। আমার কি নেই? সব আছে, কিচ্ছুর অভাব নেই, শুধু একটা অংশই ফাঁকা। সে অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না। পূর্ণ হবে একদিন, এটা ভাবাও ঠিক নয়, কারণ যাকে চাই সে পর স্ত্রী। তবুও মন ভেবে ফেলে, যদিও এই আশা পূর্ণ হয়, আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, নিয়তি। কিছুর অভাব না থাকলে তুমি কার পিছনে দৌড়াবে, কিসের আশায় বাঁচবে? অপূর্ণতা একধারে, সৌভাগ্য আবার দুর্ভাগ্য। তুমি অনেক বুঝো ভাই। এই যে ত্রিধা পাগলামি করে, আমি কিন্তু মানা করি না, তালও দেই না। পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্ত রাখতে পারে তবে করুক না। সে তো জানে আমার মন অন্যখানে ছুটে। কতদিন অবিবাহিত থাকবা, এইবার বিয়ে করে নাও। আম্মা চিঠি পাঠিয়েছেন, কোন রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে, এইবার ফিরে বিয়ে করতেই হবে, নয়তো বিষকে আত্মহত্যা করবেন। এটা কোনো কথা? এইবার বিয়ে করে নেওয়া দরকার। কালাম্মারও তো ইচ্ছা করে জেলের বউ দেখার। মৃদুল, তুমি সব জানো, তুমি খুব ভালো ছেলে, ভালোবাসাও বুঝো, তাই তোমার সাথে কিছু বলি। পদ্মজা শুধু একটা নাম না, আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি খুব খারাপভাবে পদ্মজাতে ফেঁসে গেছি। আমার মাঝে মাঝে দম বন্ধকর কষ্ট হয়, তখন চেষ্টা করি পদ্মজা নামক মায়াজাল থেকে বেরোতে, কিন্তু পারি না। এই যে বেঁচে আছি, প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে, একদিন আমার কাছে আসবে। মানুষ তো আশা নিয়ে বাঁচে, আশা পূরণ না হোক, আশা রাখতে তো দোষ নেই, বাঁচতে তো হবে।
ত্রিধা আমাকে ভালোবাসে, আমি বুঝি। যখন শুটিং চলে মুখস্থ ডায়লগগুলো ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে, কিন্তু কিন্তু আমি কিছু করতে পারি না। আমার তখন খারাপ লাগে। আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল, তাই অন্য কারো ব্যাকুলতা আমি বুঝি। এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি। পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি। ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে। আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না, পদ্মজাও আমাকে দিতে পারে না। পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে। আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি। তাদের ভালোবাসা অতুলনীয়। বুকে একটু জ্বালা পোড়া হয় ঠিক, তবে এটাই বাস্তবতা। ত্রিধার জন্য আমার মায়া হয়। মেয়েটা অন্য কাউকে ভালোবাসে সুখী হতে পারত। ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে। আমার মতো হয়তো পদ্মজাও ভাবে। ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি। সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু কিন্তু আমার পক্ষে থেকে সাড়া দেওয়া সম্ভব নয়। এমনকি আমি ত্রিধাকে জায়নামাজে বসে কাঁদতেও দেখেছি। তবু আমার মনে ভালোবাসা জন্মায়নি। ভালোবাসা খুব কোমল, আবার খুব শক্ত। কিছু মানুষ একজনকে ভালোবাসার জন্য জন্মায়, অন্য কারো ভালোবাসা তাকে ছুঁতে পারে না। তার মধ্যে আমি একজন, হয়তো পদ্মজাও তার মধ্যে আরেকজন। এটা ভাবতেও খারাপ লাগে। ত্রিধা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি পদ্মজাকে, পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে। সবার ভালোবাসাই সত্য। কি কাণ্ড! এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষেরা। মৃদুল মোহাবিষ্ট হয়ে পড়েছে। সে অবাক হয়ে বলে, আমার মতো? তোমার মতো। তুমি পূর্ণাকে ভালোবাসো, পূর্ণা তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। কপাল গুনে যাকে চাও সেও তোমাকে চায়। কখনো অসম্মান করো না, ধরে রেখো। ভালোবাসা খুব দামি, যা সবাই পায় না। আমাদের জীবনে মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে। তবুও আমরা জীবনসঙ্গীর জন্য পাগল হই, তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি। তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। এই মায়া পৃথিবী সৃষ্টির পর থেকে হয়ে এসেছে। আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি। ঝাপসা ভরে হাঁটছি। এই জায়গাটা অন্য কাউকে দেয়া সম্ভব নয়। তাই আমি বিয়ে করব না। কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার নেই আমার। আমাকে সে বিয়ে করে সুখী হবে না। আমি পারবো না। আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাব, কলঙ্ক লেগে যাবে। আমি সেটা হতে দেব না। মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ। আমি কেন এই চ্যালেঞ্জটা নিতে পারবো না? কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব। যে যাই ভাবুক, একাই জীবন কাটিয়ে দেব। ভালোবেসে যাওয়াতেও শান্তি আছে। নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না। বিয়ের কথা আর কখনো বলো না। আম্মাকে আমি সামলে নেব। তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও। যাই হয়ে যাক, কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলে কিন্তু সব শেষ। মৃদুল লিখনের এক হাত ধরে বলল, ভাই, তোমারে কি বলবো আমি বুঝতেছি না, কিন্তু পূর্ণার আমি মরে গেলেও ছাড়ব না। আমি আমার সৌভাগ্য ধরে রাখব। লিখন মৃদুলের কাঁধে হাত রেখে বলল, ভালো প্রেমিক হয়ে ওঠো, ভালো স্বামী হয়ে ওঠো। তুমি বসো, শুটিং শুরু হবে, পরে আবার কথা হবে। যাও ভাই। শুটিং শুরু হয়। মৃদুল উঠে আসে। ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি, কোমর সমান লম্বা চুল, রূপে কোনো কমতি নেই। তাও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না। ভালোবাসা এত অদ্ভুত কেন হয়? মৃদুল ত্রিধাকে খেয়াল করে। ত্রিধার লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয়, একদম পূর্ণার মতো। পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম। লিখন ত্রিধার হাত ধরতেই ত্রিধার চোখে মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে। একমাত্র শুটিংয়ে পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে। মৃদুলের শরীরটা কেমন করে ওঠে। ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে। পূর্ণার কথা খুব মনে পড়ছে। মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে। বড়ই গাছের নিচে দুটো খালি চেয়ার পড়ে থাকে।
চারিদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়ছে। সকাল সকাল পূর্ণা, প্রেমা, বাসন্তী, প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে। সবাই খুব চিন্তিত। তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায়। পদ্মজার গলায় মাফলার পড়েছে, যেন গলার দাগ দেখা না যায়। তার ঘরের সামনে একজন লোক সবসময় ঘুরঘুর করছে। আমির পাহারাদার রেখেছে। এছাড়া নজর রাখার জন্য লতিফা তো আছেই। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকেই চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা যেন প্রাণ ফিরে পায়। খুশিতে তার চোখে জল চলে আসে। সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বলে, আমার বোনেরা। পদ্মজার গালের ক্ষতস্থান সবার আগে প্রেমা খেয়াল করল। সে প্রশ্ন করল, আপা, তোমার গালে কি হয়েছে? পদ্মজা হাসার চেষ্টা করে বলল, ব্যথা পেয়েছি। পূর্ণা পদ্মজার ক্ষতস্থান ছুঁয়ে বলল, আপা, এতটা কেমন করে হলো? কবে হলো? আমির ঘরে প্রবেশ করে। পূর্ণার জবাব দেয়, ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পদ্মজা আমিরের দিকে তাকালো। রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি। ফজরে অন্দরমহলে রিদওয়ান নিয়ে এসেছে। আমির পদ্মজার দিকে তাকালো না। সে টেবিলের ওপর থেকে একটা কলম তুলে নিল। তারপর আসছি বলে চলে যায়। পদ্মজার মুখে বসিয়ে গেছে বানানো কথা। পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে, আপা, দুর্ঘটনা মানে? কেমনে কি হলো? পদ্মজার মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে। সে বলল, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তো ভালো আছি। দুর্ঘটনা মনে রাখতে নেই, এসব নিয়ে কোনো আলোচনা না। পূর্ণার খুব কষ্ট হচ্ছে। পদ্মজার ফর্সা গালে ক্ষতটা ভেসে আছে, ভয়ানক দেখাচ্ছে। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজা টের পায় পূর্ণা কাঁদছে। পূর্ণা কেন এত ভালোবাসে? পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না, এইটুকুর জন্য কেউ কাঁদে? পূর্ণা কান্না মাখা স্বরে বলল, মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি। পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করায়। পূর্ণার দুই গালে হাত রেখে বলে, আমার কাঁদুনি রে। পূর্ণা হাসে, তার সাথে পদ্মজাও হাসে। হাসে প্রেমা, প্রান্ত, বাসন্তী। পদ্মজার পাতাল ঘরে থাকা মেয়েগুলোর কথা মনে পড়ে যায়। সেই মেয়েগুলোরও মা, বোন, বাবাও তো অপেক্ষা করে আছে। আশায় আছে একদিন তাদের মেয়ে বোন ঘরে ফিরবে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুতেই মেয়েগুলোকে কুরবানি হতে দেওয়া যাবে না। সে তার সব কিছু ত্যাগ করে হলেও বাঁচাবে। পূর্ণারা দুপুরে চলে যায়। আমির ঘরে আসে। দরজা থেকে পদ্মজাকে বলে, কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না, বোনদেরও না। নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে। বাইরে শান্টু আছে, বাড়ির গেটেও দুজন আছে। বাইরে থেকে কেউ যেন না আসে, শুধু তোমার পরিবার ছাড়া। বেরোবার চেষ্টা করো না। আমির কথা শেষ করে ঘুরে দাঁড়ায়। পদ্মজা প্রশ্ন করে, আম্মার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? আম্মা অসুস্থ, ওনাকে আমি দেখতে চাই। বলে দিচ্ছি যেতে দিবে। পূর্ণাকে বিয়ে দিতে চাই, খুব দ্রুত। প্রেমাকেও। আমির ঘুরে দাঁড়ায়, বলল, প্রেমাকেও কেন? আমার ভবিষ্যৎ আমি জানি না, হয় জেল নয় মৃত্যু, কিছু একটা হবেই। তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না। সময় নিয়ে বলল, মৃদুলার পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি। মৃদুলের সাথে কথা বলতে পারো। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, সত্যি? কি করছিল? মেলায় কি করতে যায়? পদ্মজা বুঝতে পারে। সে বলল, ছোট ভাই আপনার মতো না, তার কোনো নিশ্চয়তা আছে? মৃদুল আমাদের বংশের না, তাই আমার সাথে নেই। বাইরে কিছু করে নাকি জানি না। পদ্মজার জবাব না শুনেই আমির চলে যায়। পদ্মজা ভাবতে বসে, মৃদুল অনেক সুন্দর একটা ছেলে। সে কি পূর্ণাকে সত্যি ভালোবাসে, নাকি এমনি ঘুরতে গিয়েছিল? একটা ছেলে মেয়ে এমনি তো মেলায় ঘুরতে যাবে না, তাদের সমাজ তো এমন নয়। পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে। আমিরকে ডাকল, শুনুন। আমির দাঁড়ালো। পদ্মজা বলল, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই।
সন্ধ্যায় কথা হবে আমার সামনে। ফরিনার অবস্থা করুণ। পদ্মজা সব জেনে গেছে। জানার পর অসুস্থতা কয়েক গুণ বেড়ে গেছে। মৃত্যুর প্রহর গুনছেন। পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনা চোখ বুজে শুয়ে আছেন। পদ্মজা ফরিনার শিয়রে গিয়ে দাঁড়ালো, ডাকল, আম্মা। ফরিনার বুক ছ্যাঁত করে উঠল। তিনি চট করে চোখ খুললেন। চোখ ভরে ওঠে জলে। তিনি উঠতে চান, পদ্মজা ধরে। ফরিনা কেঁদে উঠলেন। কেঁদে উঠে পদ্মজাও। দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। ফরিনা চোখের জল মুছে বললেন, আজরাইল আমার ঘরে ঘুরতাছে, তোমারে না দেখে আমি কেমনে মরি কৌথ? এইসব বলবেন না আম্মা, আমার মা নেই, আপনি আমার মা। ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন, এখন আমি শান্তিতে মরতে পারুম, তোমারে আমার অনেক কথা কওনের আছে। পদ্মজা ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, আপনার ছেলের সম্পর্কে আমি সব জানি আম্মা, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। ফরিনার ঘৃণায় কপাল কুঁচকে ফেললেন। বললেন, বাবু আমার গর্বরে কলঙ্কিত করছে। আপনি উত্তেজিত হবেন না আম্মা, আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই, আমারে মাফ করে দাও। তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাগা নষ্ট হয়ে গেছে। ও মা, ওরা তোমার মারছে? না আম্মা, আমার কেউ মারেনি। আপনি শান্ত হন, আমি চলে এসেছি, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার আর কষ্ট হবে না। ফরিনা চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বললেন, আমি যদি মইরা যাই, তুমি বাবুর বাপের মাথাটা কাইটটা আমার কবরে রাখ খাইবা, আমার আদেশ এইটা, তাইলে আমার শান্তি পাইব। ফরিনা ছটফট করছেন, শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে, রাগে শরীর কাঁপছে, বিছানায় দুর্গন্ধ, চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে। পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য। বলে, আম্মা শান্ত হন, আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন, সবার শাস্তি হবে, হতেই হবে। শহুরের বাচ্চা আমার সাথে কি করছে আমি তোমার কইতে চাই, তুমি শুনো আমার কথা। সব শুনবো আম্মা, সব শুনবো। লতিফা বাবু বলল, খাবার নাকি খাচ্ছেন না? এখন খাবেন, ওষুধ খাবেন, ঘুমাবেন, তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন। আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কাঁপছেন আপনি, শান্ত হন। ফরিনা আবল তাবল বলতেই থাকেন। মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে। পদ্মজা বিছানা পরিষ্কার করে, ফরিনার শরীর মুছে দেয়, নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল, তারপর জোর করে ঘুম পাড়িয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল। মানুষটার অতীত কতটা ভয়ঙ্কর সে জানে না, তবে শুনতে চায়। সব কিছু জেনে বড় কোনো উদ্যোগ নিতে হবে। পদ্মজার নিজের মায়ের একটা কথা মনে পড়ছে। তিনি সব সময় বলতেন, প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করে। যদি এই কথাটা সত্য হয়, তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য, সে শতভাগ নিশ্চিত। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে। আকাশ আজ পরিষ্কার, কুয়াশা নামেনি। সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মজা নিজ ঘরে বসে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে। আমির ঘরে প্রবেশ করে। পদ্মজার থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে। তারপর প্রবেশ করল মৃদুল। মৃদুলের বুক কাঁপছে, সে চিন্তিত। পদ্মজা মৃদুলকে সালাম দিল, তারপর বলল, বসুন ছোট ভাই। মৃদুল বসল। সে বুঝতে পারছে না কি হতে চলেছে, শঙ্কিত সে। গোপনে ঢোক গিলে একবার আমিরকে, আরেকবার পদ্মজাকে দেখল। পদ্মজা বলল, কেমন আছেন? মৃদুলের অস্বস্তি হচ্ছে। সে দ্রুত জবাব দিল, ভালো আছি ভাবি। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কেমন লাগছে এখানে? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? জি ভাবি, সব ঠিক আছে, ভালো লাগছে। রানী আপার কথা খুব মনে পড়ে। পদ্মজা আক্ষেপের স্বরে বলল, রানী আপা কেন যে এমন করল? যদি ফিরে আসতো। মৃদুল নিরুত্তর। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমির নিশ্চুপ।
সে এই আলোচনায় যাবে না। পদ্মজা মৃদুলকে বলল, আচ্ছা, সোজাসুজিভাবেই কথা বলি, পূর্ণার সাথে আপনার সম্পর্কটা কি? পদ্মজার প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় এসে আটকে যায়। সামনে বড় ভাই আমির হাওলাদার, যাকে সে ভয় পায়, প্রশ্ন করছে পূর্ণার বড় বোন, যে বোনকে পূর্ণা সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে। এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয়। মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মজা বলল, বলুন ছোট ভাই। মৃদুল বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়ল, তারপর বলল, কোনো নাম নাই, আমি পূর্ণারে পছন্দ করি, আর পূর্ণা আমারে। পদ্মজার বুক থেকে ভারী বোঝাটা নেমে যায়। মৃদুল এক প্রশ্নে সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে। কথাবার্তা বাড়ানো সম্ভব নয়, হাতে সময় নেই। তাই সে নড়ে চড়ে বসে বলল, আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন? পূর্ণাকে বিয়ে করতে চান? মৃদুল আবারও আমির পদ্মজাকে দেখল। আমির তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সে নীরব দর্শক। মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে। মৃদুল এক হাতে মাথা চুলকাল। পদ্মজার কেন যেন হাসি পায়, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য ধরে রাখে। এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক। মৃদুল ধীরে সুস্থে বলল, আম্মা আব্বা অনেক দিন ধরেই বিয়ের কথা বলতেছে, আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। পদ্মজা মৃদুলকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল। মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে। ম্যাট্রিক পরীক্ষায় যা পারেনি লিখেনি। চুপচাপ বসে সময় গুনেছে কখন ছুটি হবে, কিন্তু এখন তো জিততেই হবে। জীবন মরণের প্রশ্ন। সকালে যে কার মুখ দেখে উঠেছিল? মৃদুল মুখখানা একটুখানি করে বলল, জানি না ভাবি, আমার চোখে আগে কালা সাদার ভেদাভেদ ছিল, কিন্তু এখন নাই। কেন নাই জানি না, হুট করেই মনে হইতেছে চামড়ায় যায় আসে না। মনের টানটা আসল। যারে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায়। সব কিছুর উপরে ভালোবাসা, ভালোবাসার সামনে সব কিছু তুচ্ছ। মৃদুলের কথা শুনে পদ্মজার বুকটা কেমন করে ওঠে। সে আর চোখে আমিরের দিকে তাকালো। আমিরও আর চোখে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আমির উঠে চলে যায়। মৃদুল ভ্যাবাচাকা খেয়ে গেল। বলল, ভাবি ভুল কিছু কইছি? ভাই রাগ কইরা চলে গেল? পদ্মজা লুকানো যন্ত্রণা হজম করে নিয়ে বলল, ভালো কথা বলেছেন, আমি কথা বাড়াবো না। পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান, অভিভাবক নিয়ে আসুন, আমি আমার বোনকে বিয়ে দেব। আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই। আমার বোন আমার দায়িত্বে। আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন থাকুক। আশা করি দ্রুত সব কিছু হবে। মৃদুল খুব অবাক হয়। সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না, তাকে রাজি করাতে অনেক কাঠখড় পুরাতে হবে, কিন্তু পদ্মজা তো রাজি। মৃদুলের নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে। সকালে কোন সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল মনে করতে পারলে সে তাকে একটা খাসি দিবে বলে ভাবে। মৃদুল চট করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকল। পদ্মজা আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়। সে দ্রুত বিছানার ওপর পা তুলে ফেলল আর বলল, আস্তাগফিরুল্লাহ, ছোট ভাই আপনি আমার বড়। মৃদুল আনন্দে আত্মহারা। তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে। কি করবে না করবে বুঝে উঠতে পারে না। এত দ্রুত হুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি। ঠোঁটে হাসি রেখে বলল, আমি শনিবারই বাড়িতে যাবো, রবিবারই আম্মা আব্বারে নিয়ে আসবো, আপনি চিন্তা করেন না। মৃদুলের নিঃশ্বাস শোনা যাচ্ছে। সে ভীষণ উত্তেজিত, বোঝাই যাচ্ছে। পদ্মজা পানি খেতে বলল। মৃদুল পানি পান করে, তারপর বলল, আসি ভাবি, যান, আল্লাহ আপনাদের ভালো করুক।
মৃদুল তাড়াহুড়ো পায়ে বেরিয়ে যায়। পদ্মজা হাসে। মৃদুল একদম পূর্ণার মতো, ছটফটে, চঞ্চল। আমির জানালার ধারে দাঁড়িয়েছিল। পদ্মজাকে হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। দূর আকাশে চোখ রেখে কি যেন ভাবে। তখন রিদওয়ান আসে, আমিরকে জানায়, শুক্রবারে সমাবেশ হচ্ছে না। আমির প্রশ্ন করল, কেন? শীতের কাপড় এখনো আসেনি, কাল দিন পরেই শুক্রবার। আব্বার কাজই এমন। ভাগ্য ভালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি, শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল। সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে? হয়েছে। তুই কি আমার সাথে বের হবি? আমি অন্যদিকে যাব। রাতের ঘটনা শুনলাম। আরবিদের লাশটা কি করা হয়েছে? যা করা হয় তাই করা হয়েছে। বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি। আমি ঘুমে না থাকলে এমন কিছুই হতো না। আমিরের মেজাজ বিগড়ে যায়। বলল, তো ঘুমালি কেন? তুই বউয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি। আমির কিছু বলল না। রিদওয়ান বলল, পদ্মজার বুকেও ভয় ডর নাই, সব তোর দোষ। আমির ক্রোধ নিয়ে বলল, আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি না। কি করবি? মারবি? মার। আমির দাঁতে দাঁত লাগিয়ে কিরমির করে বলল, রিদওয়ান, মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানায় না, সোজা কবরে যাবি। পুরনো প্রতিশোধ নিয়ে নেব। রিদওয়ান আমিরের দিকে অগ্নিদৃষ্টি ছুড়ে দিয়ে চলে যায়। আমির গ্রিল খামচে ধরে। তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। রেগে গেলেই তার কপাল ঘামে। ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে। মজিদ হাওলাদার আলাদা থাকেন। পদ্মজা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালালো। বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে বসল। ফরিনা ঘুমাচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন। দেখে মনে হচ্ছে কেউ রুহুর গলা চেপে ধরে রেখেছে। ফরিনা নিঃশ্বাস নেয়ার জন্য ছটফট করছেন। পদ্মজার বুকটা ব্যথায় ভরে ওঠে। সে ফরিনার চুলে বিলি কেটে দেয়। আরেক হাতে ফরিনার এক হাত শক্ত করে ধরে। হাত দুটো নিস্তেজ, নরম, যেন মরে গেছে। পদ্মজার কষ্ট হয়। মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা। কত মানুষ ছিল। লাবণ্য বিলেত পড়তে চলে গেল। শুনেছে লাবণ্য বিলেতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে। আমির অনুমতি দিয়েছে। ফরিনা কষ্ট পেয়েছেন। রানিয়াপা কোথায় চলে গেল কে জানে। কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এভাবে হারিয়ে যায়। মদনকে আজ সারা দিন দেখা যায়নি। কোথায় সে? ফরিনা চোখ খুললেন। পদ্মজাকে দেখে মৃদু হাসলেন। পদ্মজা বলল, কেমন আছেন আম্মা? কোথায় কষ্ট হচ্ছে? ফরিনা পদ্মজার এক হাত ধরে বলল, তুমি আইসো মা? আসছি আম্মা, কিছু লাগবে? ফরিনার কথা বলতে খুব কষ্ট হয়। সারা শরীরে আগুন পোড়ানো জ্বালা পোড়া। ঘরটাকে মৃত্যুপুরী মনে হয়। পৃথিবী তাকে আর রাখতে চাইছে না, ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে। তিনি সময় নিয়ে বললেন, কিছু লাগবো না মা, তুমি আমার ধারে তাও। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আছি আম্মা, আছি আমি। ফরিনা হারিকেনের নিভু আলোয় পুরো ঘরটাকে দেখলেন। পদ্মজাকে দেখলেন। আচমকা ডান পা বিরতিহীন কাঁপতে থাকে। তিনি পদ্মজার শাড়ি খামচে ধরে ভয়ার্ত স্বরে বললেন, আমারে নিয়ে যাইতেছে, আমারে ধরো পদ্মজা, আমারে ধরো, আমারে নিয়ে যাইতেছে, যা যা, এখান থেকে যা। তিনি কাঁদতে থাকেন। পদ্মজা ভয় পেয়ে যায়। এক হাতে ফরিনার ডান পা চেপে ধরে। ধীরে ধীরে কাঁপাকাঁপি থেমে যায়। পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালো। তারপর বলল, কিছু হয়নি আম্মা, কেউ এখানে নেই, আপনি মিছে মিছে ভয় পাচ্ছেন। ফরিনা ভীত কণ্ঠে উচ্চারণ করলেন, কেউ নাই? না, নেই, ঘুমানোর চেষ্টা করুন আম্মা। ফরিনা পদ্মজার দুই হাত আঁকড়ে ধরে চোখ বোঝেন।
পদ্মজা ছাড়া মানুষটার কেউ নেই। তিনি পদ্মজাকে কতটা বিশ্বাস করেন, ভরসা করেন, সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে আসে। তখন ফরিনা চোখ খুলে বললেন, আমার আম্মার নাম ফুলবানু আসিল, রামপুরার সেরি। পদ্মজার ঘুম ছেড়ে যায়। সে নড়ে চড়ে বসে। আরও একটি জীবনের গোপন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে পদ্মজা। ফরিনার চোখের দৃষ্টি ছাদে। তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই। ফুলবানু দেখতে অনেক সুন্দর ছিল বলে তার নাম ফুলবানু হয়। ফুলবানুর মা মারা যায় যখন ফুলবানুর বয়স 6। বাবার আদরেই বড় হয়। যখন ফুলবানুর 14 বছর বয়স, তখন বনেদি এক পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। তাদের যৌতুকের চাহিদা অনেক, তাও ফুলবানুর বাবা রাজি ছিলেন। জমি জমা গরু ছাগল বেচে মেয়ের বিয়ে দিলেন। একটাই যে মেয়ে ছিল, মেয়ের সুখী সব। ফুলবানুর সংসার 2 মাসের বেশি ভালো যায়নি। স্বামী চাপ দেয় যৌতুকের জন্য। ফুলবানু যে খবর তার বাবার কাছে পাঠায়। ফুলবানুর বাবা শেষ সম্বল বাড়িটিও বিক্রি করে দেন। মেয়েকে সুখী করে নিজে নিরুদ্দেশ হয়ে যান। বেছে নেন অনিশ্চিত জীবন। মানুষটার খবর আর পায়নি ফুলবানু। বেঁচে আছে নাকি মরে গেছে সে জানে না। বিয়ের বছর খানেকের মাথায় জন্ম হয় ফরিনার। ফুলবানুর শ্বশুর শাশুড়ি। ফুলবানুর শ্বশুরবাড়ি অপেক্ষায় ছিল ছেলের আশায়। মেয়ে দেখে তারা কপাল কুঁচকায়। এদিকে ফুলবানুর স্বামীর সম্পর্ক হয়েছে আরেক বনেদি ঘরের মেয়ের সাথে, যার বয়স ফুলবানুর স্বামীর চেয়েও বেশি। মেয়ে জন্ম দেওয়ার অপরাধে ফুলবানুকে সহ ফরিনাকে রাস্তায় ফেলে দেয় তারা। ফুলবানুর স্বামী বিয়ে করে বনেদি ঘরের সেই মেয়েকে। যৌতুক দিয়ে ভরিয়ে দেয় ঘর। সেখানে এতিম ফুলবানুর জায়গা হয়নি কিছুতেই। রাস্তায় কত অমানুষ ছিঁড়ে খায় তাকে, তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু ধরে রাখে তার আদরের একমাত্র কন্যা ফরিনাকে। মানসিক ভারসাম্য হারিয়ে অলন্দপুরের বাজার বেছে নেয় ফুলবানু। এক পাগলির মেয়ে হিসেবে বড় হতে থাকে ফরিনা। বয়স বাড়তে বাড়তে 12তে এসে ঠেকে। সেই সময়ে এক চন্দ্রহীন রাতে মজিদের শিকার হয় ফরিনা। ঘোর অন্ধকারে ফরিনাকে নিয়ে আসা হয় পাতাল ঘরে। ছোট ফরিনা মুক্তির জন্য ছটফট করে। মজিদ তখন টগবগে যুবক। তার এক একটা থাবা ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো। ফরিনার ছোট্ট শরীর নির্মমভাবে কলুষিত হয়। রক্তাক্ত ফরিনা জ্ঞান হারিয়ে পড়ে থাকে পাতাল ঘরে। এরপর একদিন চোখ খুলে মজিদের সাথে খলিলকে দেখতে পায়। আশেপাশে কয়েকজন পুরুষ ছিল। বাধা অবস্থায় ছিল 4টে মেয়ে। ফরিনার চোখের সামনে 4টা মেয়েকে বীভৎস ধর্ষণ করা হয়। ফরিনা ভয়ে কাঁপতে থাকে। সারা শরীরের ব্যথা ভুলে যায়। নৃশংসতার সেই তাণ্ডব শেষ হওয়ার পর মজিদ ফরিনার কাছে আসে। তখন খলিল ফরিনাকে দেখে বলল, ভাই, এই সেরি তো ফুলবানুর। মজিদ প্রশ্ন করে, কোন ফুলবানু? বাজারের পাগলিটা যে। হাওলাদার বাড়ির ছেলেরা ছেলে সন্তানের জন্য খুঁজে খুঁজে অসহায় মেয়েদের বিয়ে করে, যাতে কখনো মুখের ওপর কথা না বলতে পারে। সব জানা সত্ত্বেও চুপচাপ সব মেনে নেয়। সে মেয়ে সুন্দর হোক অথবা কুৎসিত, তাতে যায় আসে না। ছেলে সন্তানটাই আসল। গরিব অসহায় মেয়েদের হাওলাদার বাড়ির পুরুষেরা বিয়ে করে ঘরে তুলে বলে চারপাশে তাদের অনেক নাম, অথচ কেউ জানে না ভেতরের খবর। কেউ জানে না ভালো মানুষের পিছনের নোংরা গল্প। চতুর মজিদ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় ফরিনাকে বিয়ে করবে। এমন মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না। ফরিনার পরিবার বলতে কিছু নেই। মা আছে, সেও মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘোরে। সুন্দর অনেক মেয়ের সঙ্গ তো প্রতিদিনই পাওয়া যায়। সমাজের চোখে বউ একজন হলেই হলো। মজিদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ফরিনাকে অন্দরমহলে নিয়ে আসে।
পূর্বে মজিদের একটা বিয়ে হয়েছিল, কিন্তু সেই মেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। মজিদের পাপের পথের বিষধর কাটা হওয়ার ফলে তাকে জীবন দিতে হয়েছে। খলিলের বউ আমিনা তখন গর্ভবতী। আমিনার বয়স ছিল 15। মজিদ ফুলবানুকেও অন্দরমহলে নিয়ে আসে। ফুলবানু আর মজিদের বয়স কাছাকাছি ছিল। মজিদ যখন প্রস্তাব দিল, বোকা সরল সহজ ফুলবানু খুব খুশি হয়। তার মেয়ে এত বড় বাড়িতে রানীর হালে থাকবে, তাকেও থাকতে দিবে, এর চেয়ে খুশির কি হতে পারে। মজিদের মাতা নূরজাহান বিয়ের প্রস্তুতি নেন। বাড়িতে মজিদ খলিলের অভিভাবক বলতে তিনি ছিলেন। তার স্বামী অষ্টাদশী এক তরুণীর সতীত্ব হরণ করতে গিয়ে সেই তরুণীর হাতে নিহত হয়। ঘরোয়াভাবে সম্পন্ন হয় বিয়ে। অলন্দপুর সহ আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে মজিদ হাওলাদারের নাম। বনেদি ঘরের শিক্ষিত পাত্র হয়ে বিয়ে করেছে এক অসহায় পাগলির মেয়েকে। সবার মন প্রাণ শ্রদ্ধায় ভরে ওঠে। বিয়ের রাতে ফরিনা দ্বিতীয়বারের মতো মানুষরূপী যমদূতের দেখা পায়। শরীরে ছোপ ছোপ দাগ বসে। বিছানায় পড়ে থাকে দীর্ঘদিন। ধীরে ধীরে সুস্থ হয়। মজিদের অত্যাচারে আবার শয্যা গ্রহণ করে। ফরিনার এত দুর্বলতায় মজিদ অতিষ্ঠ হয়ে ওঠে। ক্রোধে ফেটে পড়ে সে। তার বিকৃত মস্তিষ্ক ফরিনাকে নগ্ন করে পিটানোর আহ্বান জানায়। মজিদ তাই করে। সে দৃশ্য চোখে পড়ে ফুলবানুর। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। সে চিৎকার ফুলবানুর জীবনের মরণ কাটা হয়ে দাঁড়ায়। মজিদের হাতে বন্দী হয় সে। ফরিনার ঘরে তাকে বেঁধে রাখা হয়। তখন বিছানায় ফরিনা রক্তাক্ত অবস্থায় ছিল। অস্পষ্ট স্বরে আম্মা আম্মা বলে চুপ হয়ে যায়। ফুলবানু চিৎকার করে মানুষজনকে ডাকে। কেউ শোনেনি তার চিৎকার। ফরিনাকে গলা ফাটিয়ে ডাকে, ফরিনা রে, ও মা, একটু দেখ আমারে, আম্মা রে। নূরজাহান আমিনা সব শুনেও নিজেদের ঘরে শুয়ে থাকে। আমিনা ভালো বংশের মেয়ে। তাকে বিয়ে করার কারণ সে মৃগী রোগী আর খুব ভীতু প্রকৃতির। আমিনার পিতা প্রভাবশালী। গ্রাম্য রাজনীতি সাহায্যের জন্য হাওলাদারদের প্রভাবশালী ক্ষমতাবান আত্মীয় প্রয়োজন ছিল। আমিনার আরও বোন ছিল, সুস্থ সুন্দর। কিন্তু মজিদ খলিলের জন্য পছন্দ করেছে রোগী ভীতু প্রকৃতির মেয়ে আমিনাকে। ফরিনাকে সুস্থ করার জন্য ফুলবানুকে ছেড়ে দেওয়া হয়। তবে এক ঘরে বন্দি রাখা হয়। কেটে যায় 3-4 দিন। বাইরে ঝুম বৃষ্টি। ফুলবানু ফরিনার মুখ ছুঁয়ে আদর করে বলে, আমার আম্মা। ফরিনা ঠোঁট ভেঙে কেঁদে মায়ের কাছে অভিযোগ করে, আমারে অনেক মারে আম্মা, আমারে লইয়া যাও, আমি এখানে থাকুম না। ফুলবানুর চোখ পেয়ে জল পড়ে। 2 হাতে মাথা চুলকায়। ফরিনা তাকে নদীর পাড়ে নিয়ে গোসল করিয়ে দিত। কেউ খাবার দিলে ফরিনা তার মাকে খাইয়ে দিত, নিজেও খেত। যাযাবর জীবনে ফরিনার দায়িত্বে ছিল তার মা। ফুলবানু সব কিছুতেই শূন্য দেখে। শুধু বুঝতে পারে তার মেয়েকে একজন লোক অত্যাচার করে। মনে হতেই ফুলবানুর দৃষ্টি অস্থির হয়ে পড়ে। বারবার এলোমেলোভাবে হাত পা নাড়াতে থাকে। দরজা খট করে শব্দ হয়। মজিদ ঘরে প্রবেশ করে। ফুলবানু তেড়ে এসে মজিদের চুল টেনে ধরে, বাহুতে দাঁত বসিয়ে দেয়। মজিদ আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়, আর্তনাদ করে ওঠে। ফুলবানুর চুল শক্ত করে ধরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে। ফুলবানু মেঝেতে পড়তেই শব্দ হয়। ফরিনা কাঁদতে শুরু করে। ফুলবানু আবার উঠে দাঁড়ায়। রাগে সে কিরমির করছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে। ফুলবানু কাছে আসতেই মজিদ ফুলবানুর তলপেটে লাথি দেয়। ফুলবানু ছিটকে পড়ে, গঙ্গাতে থাকল। ফরিনা ভয়ে জড়সড়। সে কাঁদতে কাঁদতে মজিদকে অনুরোধ করল, আমার আম্মারে মায়েরেন না,
আপনি আমার আম্মারে মাইরেন না, আমার আম্মায় কিচ্ছু বুঝে না। মজিদ পালঙ্কের নিচ থেকে দড়ি নিয়ে ফরিনার হাত পা বাঁধে। ফুলবানু নতুন উদ্যমে আবার ছুটে আসে। সে মজিদকে খুন করতে চায়, কিন্তু দুর্বল বোকা ফুলবানু পেরে ওঠেনি মজিদের সাথে। মজিদ ফুলবানুর শরীরের প্রতিটি লোমকূপকে নির্মমভাবে আঘাত করে, খামচে ধরে। তারপর দুই হাতে ফুলবানুর চুল ধরে মেঝেতে আঘাত করে কয়েকবার। ফুলবানুর মাথা থেকে রক্ত ছিটকে পড়ে চারপাশে। ফরিনার চিৎকার বৃষ্টি ও বজ্রপাতের সাথে হারিয়ে যায়। থেমে যায় ফুলবানুর অভিশপ্ত যাযাবর জীবন। ফরিনার কণ্ঠনালী স্তব্ধ হয়ে যায়। এই জীবনে ভয়ঙ্কর বলতে তার আর কিছু দেখার নেই। রাত শেষে দিন আসে। ফুলবানুর দেহ ভেসে যায় কোনো এক নদীর স্রোতে। ফুলবানুর নির্মম মৃত্যু ফরিনার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে যায়। যতবার নিঃশ্বাস নেয় ততবার মনে পড়ে মায়ের কথা, মায়ের মৃত্যুর কথা। ছোট ফরিনা বুকের ভেতর মায়ের স্মৃতি লুকিয়ে রেখে মজিদের দাসত্ব স্বীকার করে নেয়। দাসত্ব জীবনে বারবার হয়েছে অত্যাচারিত। ব্যথায় মলম লাগিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না। একা কাটিয়েছে প্রতিটি মুহূর্ত। বিয়ের 4 বছরের শেষ দিকে কোল আলো করে আসে পুত্র সন্তান। ফরিনা জীবনে আনন্দ খুঁজে পায়। যখন তার পুত্র সন্তানের 2 বছর, তখন ফরিনা ভাবে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নেবে। হুট করেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। সুযোগ আসে মজিদকে হত্যা করার। ফরিনা রামদা হাতে তুলে নেয়। দুর্ভাগ্যবশত মজিদ টের পায়। সে ফরিনাকে খলিল, নূরজাহান, আমিনা সবার সামনে নগ্ন করে লাঠি দিয়ে আঘাত করে। ফরিনা 2 হাতে দেয়াল খামচায়, যেন দেয়াল ছুটে এসে তার কাপড় হয়, তার লজ্জা ঢেকে দেয়। কিন্তু অসম্ভব ঘটনাটা ঘটেনি। ফরিনা হার মেনে নেয়, সহ্য করে নেয় সব। তার একমাত্র সন্তানকে নিয়ে সে বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু বুকের মণিকোঠায় রক্তাক্ত তাজা অবস্থায় রয়ে যায় তার মায়ের মৃত্যু। ফরিনা 2 চোখ বোজে, গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। ফরিনার বলা প্রতিটি কথা গুমড়ে গুমড়ে যেন দেয়ালে বাড়ি খাচ্ছে। সেই শব্দে পদ্মজার মাথা ভনভন করছে। তার চোখের জল বুক অবধি নেমে এসেছে। সে অনুভব করে তার বুকের ভেতর ধিকি ধিকি আগুন জ্বলছে। হাত পা শক্ত হয়ে গেছে। মনে হচ্ছে সে অন্য সত্তায় অবস্থান করছে। চোখের জল মুছে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, কথা দিচ্ছি মজিদ হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। ফরিনা পদ্মজার হাতে চুমু দেন। তিনি এখন ভোরের শিশিরের মতো শীতল। নিজের ভেতরের সবটুকু রাগ, ক্ষোভ, আগুন ঢেলে দিয়েছেন পদ্মজার ভেতর। এবার বোধহয় মুক্তির পালা। ফরিনা পদ্মজার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার মুখটারে আমার জান্নাতের সুবাসের লাহান মিষ্টি মনে লয়। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগপ্রবণ হয়ে বলল, আপনি আমার আরেক মা, আমার আরেক বেহেশত। ফরিনা হাসলেন। পদ্মজা বলল, আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার। আমি আপনার সব চাওয়া পূরণ করব। ফরিনা হাসলেন। ধীরে ধীরে বললেন, আমি পাপী, ধর্ম নিয়ে আমার শিক্ষা আসিল না, তুমি আমারে শিখাইছো। শেষ দিনগুলো তোমার কথা মতো ইবাদত করছি। যদি আল্লাহ কবুল করে আমার নামে জান্নাত করে রাখে, দরজার সামনে তোমার লেগে কারায় তাকাম। ফরিনার কথাগুলো পদ্মজার বুকে তীরের মতো আঘাত হানে, গায়ে কাটা দিয়ে ওঠে। সে 2 হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলল, কেন এসব বলছেন আম্মা? আমার দ্বারে আমার লগে ঘুমো মা। পদ্মজা ফরিনার পাশে শুয়ে পড়ে। ফরিনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। মাথায় হাজারটা ভাবনা, অনেক ক্ষোভ, ঘৃণা।
এত সব নিয়ে কি ঘুম আসে? দীর্ঘ সময় পর তার চোখ দুটি বন্ধ হয়। এরপর দিন সারা দিন ফরিনা কথা বলেননি, খাবারও খাননি। বাড়ির কোনো পুরুষই বাড়িতে ছিল না। রাতে পদ্মজা শুতে আসে। ফরিনা পদ্মজার দিকে তাকিয়ে একবার শুধু হাসেন। পদ্মজা দুরু দুরু বুক নিয়ে চোখ বোজে। কিছু মুহূর্ত পার হতেই দ্বিতীয়বারের মতো আরেক মায়ের মৃত্যুর সাক্ষী হয়। ধাপড়ানোর শব্দ শুনে পদ্মজা ধর ফরিয়ে উঠে বসে। ফরিনার শরীর কাঁপছে। মাথার কাছে হারিকেনের আলো নিভে যাওয়ার পথে। পদ্মজা, ফরিনা আর অদৃশ্য আজরাইল ছাড়া ঘরে কেউ নেই। পদ্মজার বুকের ধরফরানি বেড়ে যায়। সে ফরিনার এক হাত চেপে ধরে। কালিমা শাহাদাত পড়তে থাকে। পদ্মজার মুখে উচ্চারিত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু স্মরণ করিয়ে দেয় সৃষ্টিকর্তার কথা। যিনি সৃষ্টি করেছেন তার কাছেই ফিরে যেতে হচ্ছে। পদ্মজার সাথে সাথে ফরিনাও উচ্চারণ করেন। তার পরপরই দেহ ছেড়ে পাড়ি জমান দূর দূরান্তে। পদ্মজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল। ফরিনার প্রাণহীন দেহটার উপর আছড়ে পড়ে বলল, আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা? আমির সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে, পানি পান করছিল। পদ্মজার কান্না কানে ভেসে আসতেই সে গ্লাস রেখে উল্কার গতিতে ছুটে আসে। মজিদের ঘুম ভেঙে যায়। পদ্মজার কান্না শুনে তিনি অবাক হলেন। আমির তো পদ্মজাকে মারবে না, তাহলে এই মেয়ে এভাবে কাঁদে কেন? তিনি চশমা পরে ঘর থেকে বের হন। আমিনা নিজ ঘরে চুপ করে বসে আছে। ভূমিকম্প হয়ে গেলেও তিনি বের হবেন না। খলিল, রিদওয়ান বাইরে। লতিফা, রিনু হারিকেন জ্বালিয়ে দৌড়ে আসে। বিদ্যুৎ নেই বিকেল থেকে। আমির ঘরে প্রবেশ করে চমকে যায়। পদ্মজা হাউমাউ করে কাঁদছে। আমির ফরিনার পাশে এসে দাঁড়ায়। আলতো করে ছুঁয়ে ডাকল, আম্মা। ফরিনার সাড়া নেই। আমিরের মস্তিষ্ক যখন বুঝতে পারে তার মা বেঁচে নেই, সে স্তব্ধ হয়ে যায়। চারপাশ থমকে যায়। মজিদ ঘরে এসে প্রবেশ করতেই আমির তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার রক্তবর্ণ চোখ দুটি বেয়ে জল পড়ছে। সে রাগে কাঁপতে থাকে। মজিদকে এলো পাথারে ঘুষি দিল। তারপর গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আম্মার উপর হাত তুলতে না করছিলাম। পদ্মজার উপর নজর রাখা দুজন ব্যক্তি আমিরকে জাপটে ধরে। আমিরের মুখ থেকে নির্গত হতে থাকে বিশ্রী গালিগালাজ। মজিদের চোখ ফুলে গেছে। নাক দিয়ে রক্তের স্রোত নেমেছে। তিনি বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন। আমির কখনো তার সাথে এমন করেনি। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনো অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।